চলে গেলে থেমে গেল। চারপাশ যেন আবার নিস্তব্ধ হয়ে গেল। মানুষেরা সব ঘর থেকে বেরিয়ে আসছে একে একে। আমরাও বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলাম। পাকা রাস্তায় ওঠার পরে দেখি গাছের ডাল আর রাস্তার পাশে কলা গাছ ভেঙে পড়ে আছে ওপরে। আমরা বাইক থামিয়ে গাছ সরিয়ে আবার আসছি। ঠিক এই সময়ে ফুফাতো ভাই বেশ অবাক করা কণ্ঠে আমাকে বলল, রাস্তার পাশে দেখ, একটা লোক আর কুকুর। আমি তো তাকিয়ে অবাক, এই লোক এখানে আসলো কি করে? আমি কিছু বলার আগেই ফুফাতো ভাই বলল, দেখ, এই লোককে আমরা এখানে পার করে আসলাম। একটু পরে তাকা। তার প্রায় 3 মিনিট পরে দেখি আবার রাস্তার পাশে সেই লোক হাঁটছে কুকুর নিয়ে। এবার বেশ ভয় পেয়ে গেলাম আমি ব্যাপারটাতে। আমি ফুফাতো ভাইকে বললাম, রাতের অন্ধকারে অচেনা রাস্তা আর ঝড় হয়েছে, এজন্য কি আমরা ভুলে বারবার একই রাস্তায় চলে এসেছি নাকি? ভাই বলল, ভালো করে দেখ, আমরা এক জায়গায় আসছি না, আমরা ঠিক পথেই যাচ্ছি। দেখলাম চারপাশে গাছ, বাড়ি, মাঠ, পুকুর সবই আলাদা লাগছে, কিন্তু রাস্তার পাশে সেই কুকুর আর লোকটা যেন কোনো পরিবর্তন নেই। তারা হেঁটেই চলেছে নিজের মতো করে রাস্তার এক পাশ দিয়ে। এভাবে প্রায় 10 কিলোমিটার রাস্তা হবে। আমরা দুজন একই ব্যাপার দেখতে দেখতে আসলাম। এভাবে কেটে গেল আরো কিছুদিন। আমার নানির বাড়িতে আমি ঘুরতে গেছি। নানি তখন গ্রামের 5 জন মহিলাকে কোরআন পড়ানো শেখান। তাদের কোরআনের অক্ষর চেনানোর জন্য পাতলা কায়দা বই পাওয়া যায় বাজারে, সেটা আমাকে আনতে বলেন। নানি আমাকে টাকা দিয়ে বাজার থেকে 5টা বই আনতে বলেন। আমি প্রথম দিন ভুলে যাই। এর পরের দিন যখন আবার বাজার থেকে ফিরি তখনও ভুলে যাই, আনিনি। রাতে আর কারো মনে থাকার কথা নেই বইয়ের কথা। আমি খাওয়া দাওয়া শেষ করে পড়ছি। সকালে ঘুম ভাঙলো আম্মুর ডাকে। খাটের পাশে একটা ছোট টেবিলের ওপরে 10টি কায়দা বই। আম্মু হাত দিয়ে আমাকে ডেকে বলছে, অবশেষে আনলি? আমি লাফ দিয়ে ঘুম থেকে উঠে বই হাতে নিয়ে দেখলাম একদম নতুন বই বলে মনে হচ্ছে, খোলাও হয়নি একবারও। আমি কিছু না বলে প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম টাকাটা তেমনই আছে। আমি তো বই কিনিনি। এর কিছুদিন পরে আমার রুমে এক রাতে আমি শুয়ে আছি। হঠাৎ একটু ঘুম ঘুম ভাব চলে আসছে আমার মাঝে। আমি ডান পাশ হয়ে শুয়েছিলাম, ঘুরে বাম পাশ হব, হঠাৎ মনে হলো আমার বিছানার ওপরে কেউ বসে আছে আর তার কোলের ওপরে আমার হাতটা পড়ল। আমি লাফ দিয়ে উঠলাম। সাথে সাথে দেখি কিচ্ছু নেই, কিন্তু একটা সুন্দর গন্ধে ভরে গেছে আমার রুম। এমন সুন্দর গন্ধ আমি আগে কোনোদিন পাইনি। গ্রামে আমার রুমের সামনে একটা ছোট মসজিদ আছে। সেখানে শুধু ওয়াক্তের নামাজগুলো পড়ানো হয়, আর শুক্রবারে নামাজ পড়া হয় আমাদের জামে মসজিদে গিয়ে। জামে মসজিদ একটু দূরে হওয়ায় বাড়ির সবার নামাজের জন্য ছোট্ট একটা মসজিদ করা হয় আমাদের উঠোনে। মসজিদের দেয়াল কোমর পর্যন্ত উঁচু আর ওপরে চাল দেয়া। মাঝের জায়গাটা ফাঁকা। মসজিদের সামনে দিয়ে রাস্তাটা 2 মিনিট হাঁটার পথে আমাদের কবরস্থান। রাতে কেউ ওদিকটায় যায় না। এমনি এক রাতে আমি বাজার থেকে এসে এশার নামাজ আদায় করছি, তখন আমি অনুভব করলাম রাস্তা দিয়ে কেউ হেঁটে গেল কবরস্থানের দিকে। আমি ছাড়া আর কেউ ছিল না তখন নামাজে। আমি যখন বেতের নামাজ শুরু করেছি হঠাৎ মনে হলো মসজিদে কেউ ঢুকছে। আমি যখন সালাম ফিরাচ্ছি তখন ডান পাশে তাকাতেই আবছা পিছনে দেখলাম কেউ বসে আছে। সালাম ফেরানো শেষ করে পেছনে তাকাতেই দেখি কেউ নেই। এই ব্যাপারগুলো যখন আমার সাথে ঘটা শুরু করে আমি তখন এক পরিচিত হুজুরের কাছে গেলাম এই ব্যাপারগুলো জানানোর জন্য। কেন এত অদ্ভুত ঘটনা ঘটছে আমার সাথে, আর সেই কালো চাদরে মোড়ানো লোকটিকে? আমি শুক্রবারে জুম্মা নামাজ পড়তে গেলাম তিনি যে মসজিদে ইমামতি করেন সেখানে। নামাজ শেষ করে আমি সবকিছুই বললাম ওনাকে। তিনি আমাকে বললেন 3 দিন পরে আসর নামাজের পরে দেখা করতে। আমি 3 দিন পরে গেলাম। তিনি আমাকে বললেন, প্রথমত তুমি যে লাশ দেখেছ সেটা তোমার আম্মুর ওপরে প্রভাব বিস্তার করা সেই জিন ছিল। সে কোনো কারণে হয়তো তোমার ক্ষতি করতে চাচ্ছে বা সেদিন চেয়েছিল। আমি বললাম, তাহলে এত বছর পরে কেন? তিনি বললেন, এই ব্যাপারটা আমিও জানি না। এতগুলো বছর কেটে গেল, কোনো সমস্যা নেই, হঠাৎ তোমার সামনে কেন? আমি বললাম, আর যে লোকটাকে আমি দেখি কুকুর সহ। হুজুর আবার বললেন, শোনো, এখন তুমি যে লোকটাকে দেখো তার ব্যাপারে কিছু আমি জানি আর সেটাই তোমাকে বলি, কিন্তু তুমি যে ব্যাপারটা শুনতে চাও বা ভয় পাবে না তো? আমি বললাম, না ভাই, আপনি বলেন, আমি জানতে চাই। তিনি আবার বলা শুরু করলেন, তুমি হয়তো জানো না তোমার দাদার সাথে কিছু ভালো জিনের পরিচয় ছিল। সেই জিনের মাঝে ইনি একজন। এত ভালো বন্ধু থাকার কারণে তোমার দাদা মারা যাওয়ার পরেও তিনি তোমাদের বাড়িতে আসেন, আর এভাবেই তিনি জানতে পেরেছিলেন
তোমাকে একটা খারাপ জিন ক্ষতি করার চেষ্টা করছিল। তাই তিনি রাতের বেলায় তোমার আশেপাশে থাকেন। তবে এখন থেকে প্রায় রাতেই হয়তো দেখবে তাকে। ভয় পাবে না, আর মনে রাখবে নিজে থেকে ওনার দিকে যাবেও না বা কোনো কথাও বলবে না। একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে হয়তো থাকবে তোমার সাথে, আর এটা তোমার বংশানুক্রমেও হয়তো চলতে পারে। আর তিনি হয়তো কোনোদিন তোমার সাথে কথাও বলতে পারে, কিন্তু এটা আমি জোর দিয়ে বলতে পারছি না যে কথা বলবেই কিনা, বা বললেও সেটা কবে। কথা শেষ করে আমি বাড়ি ফিরে আসি। বাড়ি এসে আব্বুর আর বড় আব্বুর কাছে জানতে চাই দাদার সাথে থাকা জিনের ব্যাপারে। তারাও আমাকে জানায় যে এমন পরিচিত জিন ছিল দাদার সাথে, আর আমাদের আশেপাশের বাড়ির অনেকেই জানে, আর ব্যাপারটাও তারা দেখছিল। এভাবে প্রায় অনেক দিন আমি দেখি এই লোকটাকে। আমার সাথে থাকা কিছু বন্ধুও তাকে দেখেছে রাতে আমার সাথে বাজার থেকে আসার সময়। গত বছর আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। একদিন বিকেল বেলা বাজারে যাই বন্ধুদের সাথে আড্ডা দিতে। আড্ডা শেষ করে যখন বাড়ির দিকে রওনা দেব তখন প্রায় রাত 10টা। আকাশে সেদিন রাতে একটা তারাও দেখা যাচ্ছে না, ঘন কালো মেঘে ঢেকে আছে চারপাশ। আমি যখন বাজার থেকে বের হয়ে শ্মশান ঘাটের সেই রাস্তায় উঠলাম তখন চারপাশে কেউ নেই। মনে মনে ভাবছি আজ বাড়িতে যেতে পারলে হয়। আকাশের যা অবস্থা, কখন যে বৃষ্টি শুরু হবে। আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাস্তা দিয়ে হাঁটছিলাম। হঠাৎ শুরু হলো বিদ্যুৎ চমকানো। বিদ্যুতের আলোয় এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল চারপাশ। কয়েক সেকেন্ডের সেই আলোতে দেখলাম সামনে একটু দূরেই রাস্তার পাশে সেই শ্মশানের বটগাছ, আর তার নিচেই চারপাশে খোলা ছাদ দেওয়া একটা বিল্ডিং। লাশ পোড়াতে এসে বৃষ্টি হলে এই ঘরে লাশ আর কাঠ রাখা হয়। আমি যখন প্রায় শ্মশানের কাছে তখন একটা ঠান্ডা বাতাস এসে লাগলো মুখে। পেছন থেকে একটা শোঁ শোঁ শব্দ ভেসে আসলো কানে। বুঝতে আর বাকি নেই বৃষ্টি আসছে। আমি এক দৌড় দিয়ে রাস্তা থেকে নেমে সেই ঘরের মাঝে যেতে যেতেই কিছুটা ভিজে গেলাম। চারপাশে ঘন অন্ধকার। একটু পরেই যেন চারপাশ আলোকিত হয়ে যাচ্ছে বিদ্যুতের ঝলকানিতে। বাইরে তখন বাতাসের শোঁ শোঁ শব্দ। বাতাসের তোড়ে পা ভিজে যাচ্ছে বৃষ্টির ছিটায়। আমি গাছের দিকে একটু সরতেই পাশে দেখি ঘরের অপর মাথায় সেই কালো চাদরে মোড়ানো লোকটা দাঁড়িয়ে আছে। আজ এত কাছে, তবুও চেহারা স্পষ্ট বুঝতে পারছি না আমি। তার পাশেই বিশাল দেহি সেই কালো কুকুর। কুকুরের চোখ দুটো যেন অগ্নিশিখা। কারো মুখে কোনো কথাই নেই। চারপাশের তুমুল বৃষ্টি আর বাতাসের মাঝে এভাবে একসাথে দাঁড়িয়ে মনে পড়ছিল হুজুরের সেই কথাগুলো। ভয়ের চেয়ে নিজের মাঝে যেন তখন সাহস পাচ্ছিলাম বেশি। নিশ্চুপভাবে কেটে গেল আরো 30 মিনিট। বৃষ্টির তোর অনেকটাই কমে এসেছে। আমি সরে এসেছি এক পাশে। হঠাৎ দেখি কুকুরটা বটগাছের দিকে তাকিয়ে গড়গড় শব্দ করছে। লোকটির হাবভাবে যেন বুঝতে পারলাম চলে যেতে বলছে এখন। সেই ঘর থেকে যখন বাইরে বের হলাম তখন বৃষ্টি খুব অল্প। এই বৃষ্টিতে বাড়ি যেতে যেতে হয়তো একটু ভিজবো, কিন্তু এখানে আর থাকা যাবে না। আমি যাচ্ছিলাম আর পেছনে তাকিয়ে দেখছিলাম লোকটি আর কুকুরটি নেই। আমি জোরে হাঁটা দিলাম বাড়ির পথে। এখনো বাড়িতে গেলে গভীর রাতে একা কোথাও থেকে ফিরলে আমি মাঝে মাঝে লোকটিকে দেখি। কোনোদিন কি কথা হবে তার সাথে? কি বা বলতে পারে লোকটি আমাকে? সেদিন রাতে কুকুরটি গাছের দিকে তাকিয়ে কি দেখছিল, সব রহস্য অজানা আমার কাছে। হয়তো একদিন সব প্রশ্নের উত্তর পাব, কিন্তু তা কবে?